বেনজিরের আশীর্বাদে পিয়ন থেকে কোটিপতি গাজীপুরের মোমেন গড়েছেন বাগান বাড়ি, মাছের ঘের এবং মুরগি ও গরুর খামার। কোটা বিরোধী শিক্ষার্থীরা বড় আন্দোলনের পথে, আজ ক্যাম্পাসে ধর্মঘট, সড়ক মহাসড়কে বাংলা ব্লকেট। বাজারে আরেক দফা বাড়ল চালের দাম, কুষ্টিয়ার মোকামে কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। ধানের দাম বৃদ্ধিকে দুষছেন মিলাররা। যমুনায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যাপক নদী ভাঙন, বাঁধ সংস্কার না করায় ক্ষতির মুখে ভোলার মনপুরার চাষিরা। এবং বৃষ্টি বাদলের মধ্যেই ডিএনসিসির 13 নম্বর ওয়ার্ডে চলছে সুয়ারেজ লাইনের কাজ, খোঁড়াখুড়িতে চলাচল অযোগ্য কমিশনার সড়ক। আমন্ত্রণ সংবাদ সকালে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। বেনজিরের দেশ ছাড়ার খবরের পর অনেকেই মোমেনের অপকর্ম নিয়ে কথা বলতে শুরু করেছেন। দরিদ্র মোমেনের জীবনে আলাদিনের প্রদীপ হয়ে আসেন বেনজির। সাবেক এই পুলিশ প্রধানের আশীর্বাদে শূন্য থেকে কোটিপতি হয়েছেন মোমেন। বিশাল আকৃতির বাগান বাড়ির পাশাপাশি প্রায় 100 বিঘা জমি নিয়ে গড়েছেন মাছের ঘের। এছাড়া আছে মুরগি ও গরুর খামার। শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। হ্যাঁ, ছিল আপনার আসলে ওই আপনার গাজীপুরের পিউনের অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ কোম্পানির পরিচয় দেয়। ওই ব্যানার্জির ছত্রছায়ায় হ্যাঁ এই অবস্থা। ব্যানার্জির নাম করে এখন এলাকার মধ্যে প্রভাব বিস্তার করে আমাদের এলাকার যে খ্রিস্টানদের অধ্যুষিত একটা বিল ছিল, এটাকে পুরোপুরি সে নিয়ে মাছের খামার করে একেবারে আমাদের এখানে একটা আলট ছিল, সরকারি আলট ছিল, ওইটা ভরাট করে ফেলছে। এভাবেই বেনজিরের ম্যানেজার পরিচয় দেওয়া মোমেন মিয়ার ফিরিস্তি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করছিলেন জমি হারানো বা নির্যাতনের শিকার এলাকাবাসী। জানা যায়, কালীগঞ্জের নাগরী বাজারে এক খ্রিস্টান ব্যবসায়ী দোকানে চা বিক্রি করতেন মোমেন ও তার বাবা। পরে মোমেন চাকরি নেন গাজীপুর জেলা প্রশাসনের অফিসের পিয়ন পদে। সেখানেই পরিচয় হয় বেনজিরের সাথে। দরিদ্র মোমেনের জীবনে যেন সাক্ষাৎ আলাদিনের প্রদীপ হয়ে আসেন বেনজির। মোমেন খালবিল নদীর জায়গা জোরপূর্বক দখল করে দিয়েছেন বেনজিরকে। সাবেক পুলিশ প্রধানের আশীর্বাদে শূন্য থেকে কোটিপতি হয়েছেন তিনি। এতদিনে ভয়ে মুখ না খুললেও এখন অনেকেই প্রকাশ করছেন তার অপকর্ম। এই যে আমাদের এইখানে বিলে আমাদের 4 বিঘা জায়গা খাইতেছে, এবং যে আপনার জালটা গাড়ছে এইটাও আমার জায়গায়। আবার বাড়িঘর ভাঙতেছে, আমার জায়গা জমি সব ভেঙে দিতেছে। বেনজির সাথে কাজ করতো, সে তাদের পাওয়ারে সে মানুষের জায়গা টাকা জোর করে সে মানে নিতে চাইতেছে, খাইতেছে। মানুষের জমি দখলে নিয়ে এখন কয়েক কোটি টাকার মালিক মোমেন। রয়ন গ্রামে তৈরি করেছেন বিশালাকৃতির বাগান বাড়ি। তার পেছনে প্রায় 100 বিঘা জমি নিয়ে করেছেন মাছের ঘের। এছাড়া আছে মুরগি ও গরুর খামার। বছর জুড়ে বিল থেকে মাছ ধরে বেনজির আহমেদের বাসায় পাঠাতেন মোমেন। সেই দাপট দেখিয়ে বিলে সাধারণ মানুষের মাছ ধরায় দেওয়া হয় নিষেধাজ্ঞা। কেউ না মানলে তাকে পুলিশ বাহিনী দিয়ে থানায় নিয়ে করা হতো নির্যাতন। গঞ্জাম করে, তার মানুষ দিয়ে মারামারি করে, ছেলেরা মাছ মারলে মারধর করে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন মোমেন। মোবাইলে কিছু বলা যাবে না, ওইগুলো সাক্ষাতের কথা বলে এলো, আমার কোনো আমার যেটুক সম্পত্তি আছে এটুক ব্যাখ্যা আছে। আমি কোনোদিন ঘুষের চাকরিও করি নাই, বোস কামাই ওটা আনি নাই, 900 করি নাই, কোথাও কেউ বলতে পারবে না। বর্তমানে মোমেন রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। তাই ভুক্তভোগীদের দাবি প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত ফিরিয়ে দেওয়া হোক তাদের জমি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘদিন পর সম্মেলন হয়ে যাওয়া 24টি ওয়ার্ড ও 75টি থানা কমিটি জমা দিয়েছে মেয়াদ উত্তীর্ণ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। তালিকায় আছে ক্যাসিনো কাণ্ডের আসামি, হত্যাকারী, বিএনপির নেতাসহ বিতর্কিত অনেকে। অভিযোগ উঠেছে কোটি কোটি টাকা বাণিজ্য হয়েছে কমিটি গঠনে। এ নিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও সভাপতির বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। কেন্দ্রীয় নেতা মির্জা আজম বলেছেন, শেষ পর্যন্ত বিতর্কিত কেউ পদ পাবে না। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে থাকছে বিস্তারিত। 2019 সালের 30 নভেম্বর ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ সভাপতি হিসেবে আবু আহমদ মান্নাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান হুমায়ুন কবির। 2022 সালে শেষ হয়ে যায় এই কমিটির মেয়াদ। কেন্দ্র থেকে বারবার তাগিদ দিলে ওয়ার্ড থানা কমিটি নিয়ে কোনো কর্ণপাত করেনি দক্ষিণ আওয়ামী লীগ। অবশেষে 16 জুন অল থানা কমিটি জমা দেয় সাধারণ সম্পাদকের কাছে। শুরু থেকেই বিতর্কজনক সঙ্গী দক্ষিণ আওয়ামী লীগের, নেই কোনো শৃঙ্খলা।
প্রস্তাবিত কমিটি নিয়ে এরই মধ্যে উঠেছে বিস্তর অভিযোগ। 9 নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান চৌধুরী ওয়াহিদের বিরুদ্ধে রয়েছে দিলকুশা সহ বিভিন্ন এলাকায় একাধিক জায়গা দখল। লালবাগ থানা সাধারণ সম্পাদক পদে নাম গেছে খোদ দক্ষিণের সাধারণ সম্পাদকের আপন ভাইয়ের। অভিযোগ আছে দক্ষিণ সভাপতিকে গাড়ি উপহার দিয়ে সাধারণ সম্পাদকের পদে নিজের নাম বসিয়েছেন হত্যা মামলার আসামি গোলাম মোস্তফা শিমুল। এদিকে ভাইয়ের পরে নিজ ভাগ্নেকে ওয়ার্ড সেক্রেটারি পদ দিয়েছেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। বিতর্কিত কর্মকাণ্ডের অভিযুক্ত কাউন্সিলর আকাশ কুমার ভৌমিককে থানার সেক্রেটারি পদে প্রস্তাব করা হয়েছে। অন্য দল থেকে উড়ে এসে জুড়ে বসা বিএনপির পদধারী এমনকি মাদক মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী নামও প্রস্তাব করা হয়েছে থানা ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদক পদে। তৃণমূলের প্রস্তাবিত কমিটি নিয়ে ক্ষোভের শেষ নেই। স্বয়ং দলীয় সভাপতির হস্তক্ষেপ কামনা করছেন কেউ কেউ। শাহবাগ থানার সভাপতি যারে প্রস্তাব করছে সে মেয়ে লোকের দেহ ব্যবসা করত আনন্দবাজার, তারে ঝাড়ুর মিছিলও বের করছে মেয়ে লোকরা। এই থানাও মামলা আছে, মামলা ওসি লাগছে লুচ্চা শহীদ। অফার আসলেও যদি সভাপতি পদে থাকতে চান তাহলে 20 লক্ষ টাকা দিতে হবে, আপনি পুনরায় সভাপতি হবেন। আমি বলেছি আমি টাকা দিয়ে নেতা হবে না, আমাকে শেখ হাসিনা নেতা বানাইছেন, যদি উনি পুনরায় মনে করেন যে আমাকে রাখবেন। এখানে সভাপতি সব টাকা ছিল, আমি সেক্রেটারির কাছে আসলাম, এখানেও আমার টাকা দিতে হবে। ভাই আমি সালাম দিয়ে বললাম যে আমি ঠিক আছে, টাকা দিয়ে আমি রাজনীতি করব না। যে কোনো সময় ক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে জানিয়ে অনতিবিলম্বে মহানগর কমিটির সম্মেলন দাবি করলেন তৃণমূলের নেতারা। 75টি ওয়ার্ড 24টি থানাতে বাদ দেওয়া হয়েছে, তারা সবাই একটা বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে। কোন সময় যে বিস্ফোরণ ঘটে সেটা আসলে সময় হলে আপনি দেখতে পারবেন যে কোনো সময় বিস্ফোরণ করতে পারে। 2001-এ যখন বিএনপি ক্ষমতা আসে তখন কিন্তু আমরা মার খেয়েছি। যারা আমাদেরকে মারছে তারা এখন আবার এই পার্টির দায়িত্ব নেতৃত্ব দিতে চায়। কষ্টটা কোথায় আপনি এখন চিন্তা করতে পারেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করে বলি যে আপনি মহানগরের দিকে সুদৃষ্টি দেন। তবে দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন গোয়েন্দা সংস্থা যাচাই বাছাই পর কমিটি চূড়ান্ত করা হবে। আমার সভাপতির ব্যাপারে ওনাকে জিজ্ঞেস করে ওরা ছিল, আমি এটার ব্যাপারে কোনো কমেন্ট বলবো না। আমি আমার ভাইয়ের সভাপতিরা সাধারণ সম্পাদক পদ দিচ্ছি লালবাগ থানা, এবং আমার ভাইয়া সাধারণ সম্পাদক, ছবি এটা স্পষ্ট। হ্যাঁ, আমি তাদের দায়িত্বে বলছি। হ্যাঁ, তাদের যদি যোগ্যতা থাকে তা পাবে। বিতর্কিত কেউই স্থান পাবে না কমিটিতে, সাব জানান দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বিতর্কিত যদি থাকে নিশ্চয়ই কমিটি ডিক্লারেশনের আগে এই বিষয়গুলা খতিয়ে দেখা হবে, এবং খতিয়ে দেখলে যদি কারো বিরুদ্ধে এর অংশ নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে তাকে অবশ্যই বাদ দেওয়া হবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে আজ বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে আন্দোলনকারীরা। ষষ্ঠ দিনও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ শেষে এ ঘোষণা দেয় তারা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে বুয়েট, ইডেন, হোম ইকোনমিক্স এবং ঢাকা কলেজ ঘুরে শাহবাগে অবস্থান নেয় শিক্ষার্থীরা। হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে কোটা বৈষম্যের অবসান দাবি করে তারা। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলনের ষষ্ঠ দিনেও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বেলা ৩টার দিকে কোটা বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে বুয়েট, ইডেন, হোম ইকোনমিক্স ঘুরে শাহবাগে জমায়েত হন আন্দোলনকারীরা। মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকা নিয়ে হাইকোর্টের রায়কে প্রত্যাখ্যান করে চাকরি প্রত্যাশীরা। মুক্তিযোদ্ধাদেরকে আরো দেন, আরো বেশি করে দেন, বাড়ি করে দেন, একটা করে বিএমডব্লিউ গাড়ি দেন, আমরা মেনে নিব, কিন্তু আমাদের থালার ভাত আপনি কেন কেড়ে নেবেন? আমাদের অধিকার যতদিন না আদায় হচ্ছে আমরা অবশ্যই আমাদের আন্দোলন চালু রাখবো। আমি দাবি জানাচ্ছি এবং আমাদের সমন্বিত দাবি জানাচ্ছি, এবং যেহেতু আমরা দেখেছি যে প্রশাসন এই পর্যন্ত আমাদের এই দাবিটিকে অ্যাড্রেস করেনি, এই কারণে আগামীকাল 3টা থেকে আমাদের বাংলাদেশ ব্লকেট কর্মসূচি চলবে। যদি আমাদের মেধার মূল্যায়ন নাই করা হয় তাহলে ঢাকা ইউনিভার্সিটির মতো এত পাবলিক ইউনিভার্সিটি রাখার তো কোনো যৌক্তিক কারণ দেখি না। রোববার বেলা 3টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ, গুরুত্বপূর্ণ মোড় ও মহাসড়ক অবরোধ করা হবে বলে জানান তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। অস্থিরতার মধ্যেই বাজারে আরেক দফায় বাড়ল চালের দাম। কুষ্টিয়ার বাজারে সব ধরনের চাল বিক্রি হচ্ছে 2 থেকে 4 টাকা বাড়তি দামে। কোনো চালের দাম আবার বেড়েছে 10 টাকার উপরে। এ নিয়ে মিল মালিকরা বলছেন বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় বাড়ছে চালের দাম। আর দফায় দফায় এমন চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। বোরো ধানের মৌসুম শেষ হতে না হতেই আবারও বাড়তে শুরু করেছে চালের দাম।
হঠাৎই বাজারে সব ধরনের চালের দামই কেজি প্রতি বেড়েছে 2 থেকে 4 টাকা। কুষ্টিয়ার বাজারে সরু মিনিকেট চাল কেজি প্রতি 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 66 টাকায়। কাজললতা চাল কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা। আর মোটা আটাশ চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকায়। এছাড়াও সবচেয়ে বেশি বেড়েছে বাসমতি চালের দাম, যা কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 86 টাকায়। মিনিকেট চাউলগুলো ঈদের আগের চাইতে 2 টাকা কেজিতে বেশি বিক্রি হচ্ছে, অর্থাৎ 66 টাকা। কাজললতা চালটা আমরা যেটা 57 বিক্রি করেছি সেটা এখন 60 টাকা বিক্রি করা হচ্ছে, 3 টাকা করে বাড়ছে। বাসমতি চাউলটা আমরা প্রথমে বিক্রি করলাম হলো আপনার 75 থেকে 78 টাকা, বর্তমান সেটা রেট হলো 86 টাকা। আমাদের জেলা প্রশাসক মহোদয় বলে দিয়েছেন যে আপনারা কেজিতে 2 টাকা লাভ করবেন, সেক্ষেত্রে আমরা 2 টাকা লাভেই বেচছি। এদিকে দ্রব্যমূল্যের বাজারের অস্থিরতার মধ্যেই আবার আরেক দফায় চালের দাম বাড়াই ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। এই যে দিনের পর দিন চালের দাম বাইরে যাচ্ছে, এখন এক কেজি চাল কিনলে যাচ্ছে তরকারি কেনার টাকা থাকে না। চালের দাম 1 টাকা বাড়া মানে আমাদের জীবনের উপর জুলুম। প্রত্যেকটি জিনিসের দাম যেভাবে বাড়ছে আমাদের দিন চলা খুব কষ্ট হয়ে গেছে। আজকে দেখছি চাল একরকম দাম, কালকে সকালে এসে দেখছি আরেক রকম দাম। আর দফায় দফায় চালের এমন দাম বৃদ্ধি নিয়ে ধানের দাম বৃদ্ধি সহ মিল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। বলছেন ধানের বাজার নিয়ন্ত্রণের কথা। চাষি ধান কম দামে বেচতে চাচ্ছে না, চাষি ধান তার ঘরে রাখতেছে, আর কিছু ব্যবসায়ীরা এই ধানগুলো কিনে স্টক করতেছে। এই কারণে বাজারটা বেড়ে গেছে, ধানের বাজার অনেক বাড়তি। এই ঈদের পরে আসি সেটা 1 মণ ধানের উপরে 120 থেকে 30 টাকা বেড়ে গেছে। মান কেনার চাহিদা বেশি, মাল আপনার হলো হাটে যে বাজারে গেলে বাদে ধান কেনার লোক বেশি হচ্ছে। এখানে তো কোনো ধানের বাজারে কোনো রেট নাই। আজ আপনারা আমাদের মিল মালিকদের এসে ধরতে পারতেছেন কেন চালের বাজার বাড়ছে। আপনার ধানের বাজারে যায় বলেন যে আপনারা এই দামে বেশি ধান বিক্রি করতে পারবেন না। মিল মালিকদের দফায় দফায় চালের দাম বৃদ্ধির এমন প্রবণতা দ্রুত বন্ধ না করা গেলে অস্থিরতা কাটবে না দেশের চালের বাজারে। তাই যে কোনো মূল্যে চালের বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। যমুনায় পানি বৃদ্ধির সাথে সাথে সিরাজগঞ্জের শাহজাদপুরে দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন ভাঙন রোধক বাঁধের কাজে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণেই দেখা দিয়েছে ভাঙন। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে নিয়ম মেনে বালু তুলছে ঠিকাদার প্রতিষ্ঠান। সহকর্মী সাইম উদ্দিনের তথ্যচিত্রে টুম্পা আফরোজার ডেস্ক রিপোর্ট। যমুনা নদীর ডান তীরে সিরাজগঞ্জের পাঁচিল এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কার কাজ করছে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান। 2টি ড্রেজিং মেশিন বসিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। এরই মধ্যে যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে ভাঙন। আমার জমি জমা ভেঙে গেল, বাড়ি ঘর ভেঙে গেছে। ইয়েতে বাড়িটা এসে লাগে আর যে বালু টসকে টসকে ভেঙে পড়তেছে। বন্ধুরা করবো কে, আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার নেতারা তারাই তো মাটি কাটায়। জমি জমা ব্যাগ গেল নদীর মধ্যে, বাড়ি হানো যায়, তাহলে কেবা করে থাকবো তাই কোন। এই যে আর 2টা চাপ আসছে। গেল কয়েকদিনের উজানের পাহাড়ি ঢলের যমুনার পানি এখন সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার শাহজাদপুর উপজেলায় পাঁচিল ও পাড়পাঁচিল গ্রামে আবাদি ফসল, মসজিদ ও বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কার কাজের জন্য নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ভাঙন বৃদ্ধি পেয়েছে। এই যে কিছু অবৈধ বালু উত্তোলন হচ্ছে, এই কারণে ভাঙতেছে। এই বালু কইরা ধরেন আরো বেশি ভাঙতেছে। আমরা চাই যে এই বালুটা জানি এই ডেদার বন্ধ করতে হয়। তখন না সরকার উদ্যোগ না নিলে তো আমাদের আর বলার কিছু নেই, আমরা তো সব অসহায়। বাঁধ সংস্কারের কাজে নিয়োজিত ঠিকাদারদের সাইডে থাকা কর্মকর্তা বালু উত্তোলনের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। নিয়ম অনুযায়ী বালু উত্তোলন করা হচ্ছে জানিয়ে এলাকাবাসীর অভিযোগ, খতিয়ে দেখে বাল্কহেডের পথ পরিবর্তন করা যেতে পারে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। বিআইডব্লিউটিএ এবং প্রশাসনের সাথে আলাপ করে দেখব, যদি বিকল্প পথে আমরা এগুলিকে চলাচলের জন্য ব্যবহার করতে পারি তাহলে ভাঙন কমে কিনা আমরা বিষয়টি খতিয়ে দেখব। পাঁচিল এলাকায় 5 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কারের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 22 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। রিমালের ক্ষতি কাটিয়ে না উঠতেই উপকূলবাসীর নতুন দুশ্চিন্তা লবণাক্ত পানি। 1 মাসও সংস্কার হয়নি ভোলার মনপুরার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।
এতে লবণাক্ত পানি প্রবেশ করায় ক্ষতির মুখে কৃষকের ফসলের ক্ষেত। ফলে ফসল উৎপাদনের কমে যাওয়ার শঙ্কায় পড়েছেন উপকূলবাসী। সরকম ছোটন সাহার প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে জেলায় ক্ষতিগ্রস্ত হয় 11 কিলোমিটার বেড়িবাঁধ। বেশিরভাগ এলাকায় তার সংস্কার হলেও এখনো পুরোপুরি সংস্কার হয়নি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার প্রায় 3 কিলোমিটার বাঁধ। এতে জোয়ারের সাথে লবণ পানিতে প্লাবিত হচ্ছে কৃষকের আউশ, সবজি ক্ষেত ও গ্রীষ্মকালীন ফসল। এতে কাঙ্ক্ষিত ফসলের উৎপাদন কমে লোকসানের শঙ্কায় কৃষক। দূষিত লবণ পানি ডুইকা দেশের ভিতরে এই যে যত ফসলাদি আমরা করছি এগুলা সব নষ্ট হয়ে গেছে। এই বেড়িবাঁধ সিট দিয়া আমাদের কোটি কোটি টাকা সম্পদ এই মনপুরের মানুষের নিছে। বেড়িবাঁধ ছুটটা আমাদের লবণ পানি ঢুকে আমাদের পুকুরের মাছ গেছে, মানুষের ঘর গেছে। লাভের আশায় এবার অনেকেই ধার দেনা আর এনজিও থেকে ঋণ নিয়ে ফসল চাষ করছেন, কিন্তু লবণ পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ফসল। বিশেষ করে মরিচ, ডাল ও ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। আউশ ধান সব মরে গেছে এবং যে রবি শস্য কিছু ছিল সেগুলো সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছ গাছ গাছা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আমাদের এই দেশের এই বেরিটা ঠিকঠাক মতন হোক, ব্লক হোক, তারপর আমরা খুব শান্তি মতন চলতে পারবো। যদিও ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে কাজ চলমান রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের নদী তীর সংরক্ষণ কাজ অলরেডি আমরা শুরু করেছি। ইতিমধ্যে মুজিবনগর অংশের কাজ 90% সমাপ্ত হয়েছে। মনপুরা অংশের উত্তর প্রান্তের কাজ চলমান আছে। আস্তে আস্তে আমরা দক্ষিণ প্রান্তের দিকে চলে যাব। প্রথম ফেজে আমরা তীর সংরক্ষণ কাজ শেষ করব এবং এর পরবর্তীতে বাঁধের কাজ সম্পন্ন করব। রিমালে জেলায় 48 কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দ্রুত বাঁধ সংস্কারের দাবি চাষিদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। গাজায় নুসরাত শরণার্থী শিবিরের আল জাউনি বিদ্যালয়ে ইসরায়েলি হামলা, প্রাণ হারান অন্তত 16 ফিলিস্তিনি, আহত কমপক্ষে 75। টানা বৃষ্টি উজানের ঢলে কুড়িগ্রাম, পঞ্চগড়, লালমনিরহাট সহ 15 জেলায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। এতে প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। চরম ভোগান্তিতে দিন কাটছে বানভাসীদের। এদিকে পানি ওঠায় অনেক এলাকায় বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সহকর্মীদের তথ্যচিত্রে ফারজান ইসলামের ডেস্ক রিপোর্ট। থাকার ঘর পানিতে নিমজ্জিত, তাই কলাগাছের ভেলায় আশ্রয় নিয়েছে দুর্গতরা। কুড়িগ্রামে শতাধিক পরিবারের একই অবস্থা। ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে ও হাতিয়া পয়েন্টে প্রায় 72 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী 40টি ইউনিয়নের 3 শতাধিক গ্রাম পানিতে তলিয়ে। পানি উঠায় 86টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ঘরের ভিতরে মানে চৌকি টাঙে ওই উপরে আছে। বাড়ির মধ্যে পানি চলা ফিরে খাওয়া দাওয়া এলে মনে করলেন বিভিন্ন আর কি কষ্ট। ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে গাইবান্ধার 4 উপজেলার 32টি ইউনিয়নে পানিবন্দী 30,000 পরিবার। শুকনো জায়গা না থাকায় রান্নাবান্না করতে না পারায় অনেকেরই দিন কাটছে অনাহারে। এদিকে জেলায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। সময়ও হয় না যে বাচ্চাকে নিয়ে থাকবো না, হলে রান্নাবান্না করেই খাবো। কানিস্তরে 250টি পরিবার নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। লালমনিরহাটে আবারও বেড়েছে তিস্তার পানি। বর্তমানে বিপদসীমার মাত্র 10 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে ঢুকতে শুরু করেছে পানি। গত কয়েকদিনে তিস্তার পানি হঠাৎ বাড়া কমায় আতঙ্কে দিন কাটছে তিস্তাপাড়ের মানুষের। এখন তো উপায় নাই, গরু বাছর হাঁস মুরগি নিয়ে খুবই বিপদের মধ্যে আছে। এই পানি এত হওয়াতে আমাদের ফসলি জমি নষ্ট হয়ে পড়িয়েছে। এদিকে টানা বর্ষণে পঞ্চগড়ের 33টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। কয়েকদিনে রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ায় অনেকের পুকুরের পানি ভেসে গেছে, নষ্ট হয়েছে ফসলি জমি। সময় মতো বের হতে পারছে না খেটে খাওয়া মানুষ। হাঁটু পর্যন্ত পানি দেখতে পাচ্ছি এবং কি আমাদের গ্রামের আশেপাশে যত রকম ছাত্রছাত্রী যারা আছে তারা খুব অসহায়ের মধ্যে পড়ে গেছে। সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে, যারা দিনমজুরি করে তারা প্রতিদিন দিনমজুরি কাজ করে চলে, তারা চলতে পারতেছে না। এদিকে সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে কমেছে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া সবগুলো নদীর পানি। দেয় না, কই হয়তো কোনো লাভ নাই।
সরকার তো খালি সরকার আছে, কিন্তু কিচ্ছুতে পাই না। একবার হচ্ছে 3 বার পানি উঠলে এলিয়া কিচ্ছুই পাইলাম না, ঘরের ভিতরে বয়ে এলাম অনাহারি হইয়া। এদিকে দেখুন পরিবার দিয়ে তুই রাখছে, আমরা এইদিকে যতটুকু পানি বাড়ে এই পানিটা যাওয়ার কোনো রাস্তা নেই। দুর্গত এলাকায় দ্রুত ত্রাণ সহায়তার দাবি বন্যা কবলিতদের। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। বৃষ্টি বাদলের মধ্যেই চলছে ঢাকা উত্তর সিটির সুয়ারেজ লাইনের উন্নয়ন কাজ। এজন্য সড়ক খোঁড়ার কারণে চলাচল অযোগ্য হয়ে পড়েছে ডিএনসিসির 13 নম্বর ওয়ার্ডের কমিশনার সড়কটি। বর্ষা এলেই পানি জমে ভোগান্তির শিকার হন বাসিন্দারা। আর খালের ময়লা পরিষ্কার করে সরিয়ে না নেয় বৃষ্টিতে আবারও তা খালেই পড়ছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। চরম ভোগান্তি, যা বাংলার গ্রামগঞ্জে এরকম ধরনের রাস্তাঘাট নাই। তারপর আমরা বাস করি, উই লিভ ইন ঢাকা। চলছে উত্তর সিটির 13 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিরপুরের শাওরাপাড়ার কমিশনার সড়কে সুয়ারেজ লাইনের উন্নয়ন কাজ। খোঁড়াখুড়ির কারণে চলাচল অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। সড়কটিতে বৃষ্টির পানি জমে দুর্ঘটনায় পড়ছে এলাকাবাসী। আর উন্নয়ন কাজে কোনো সতর্কীকরণ নির্দেশনা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। কোনো চিহ্ন বাস টাস না দেওয়ার কারণে মানুষ পড়ে যায়, রিক্সা পড়ে। ঈদের 1 সপ্তাহ পরে কাজ শুরু হয়েছে, আমাদের কিছু নোটিশও জানায় নেই, কিছুও জানা নেই। রাস্তাঘাট কাটিয়ে 3-4 মাস করে রাখে, এটা কি আমাদের দেশের সমস্যা না মানুষের সমস্যা বলতে পারি না। আসলেই কিছু ঠিকাদাররা যে কাজ শুরু করে বর্ষাকালেই, এই যেমন একদিন কাজ করলে 3 দিন বন্ধ থাকে। এলাকা দিয়ে বয়ে যাওয়া খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আবর্জনা জমে বন্ধ পানি প্রবাহ। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন ময়লা পরিষ্কার করে খালের পাশেই রেখে যায়, যা বৃষ্টিতে আবারও খালে পড়ে জলাবদ্ধতার সৃষ্টি করে। সিটি কর্পোরেশন আসার পরে ময়লাগুলো উঠে উপরে রাখে, বৃষ্টিতে আবার এই ময়লাগুলো নেমে যায়। অনেকদিন পর আসে, রেগুলার আসে না। তারপরে এই ময়লার কারণে মসজিদের লোকেরা যাতায়াত করতে পারে না। অনেক পানি ওঠে এই থেকে। হ্যাঁ, মানে নৌকা চলবো, সোজা কথা নৌকা চলবে এলাকায়, পানি উঠলে নৌকা চলে। বাসা বাড়ি পানি উঠে দোকানপাট কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। জনভোগান্তির বিষয়ে স্থানীয় কাউন্সিলর বলেন, আগামী 3 মাসের মধ্যে কাজ শেষ হবে। সতর্ক চিহ্ন না দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ওই জায়গাটার কাজটা আমরা শুরু করেছি, চিহ্নিত না করে থাকলে হয়তো বা ঠিকাদারের কোনো গাফিলতি আছে, আমি সেটা দেখব। আমি এই মুহূর্তে আসলে বলতে পারতেছি না, তবে চিহ্নিত করা উচিত। তবে শুধু আশ্বাস নয়, সড়ক খোঁড়াখুড়ির ভোগান্তি থেকে দ্রুত মুক্তি চান স্থানীয় বাসিন্দারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ব্রাজিল, উরুগুয়ে। ইউরোর সেমিফাইনালে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, বাজারে পণ্যের দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? কাঁচা বাজার, মাছ, মাংস সহ বিভিন্ন পণ্যের বাজার অনেকটাই কিন্তু নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের বাজার আসতে কিন্তু তাদেরকে হাত পাচ্ছে হচ্ছে এবং তারা অনেকটাই যেন অসহায় হয়ে পড়েছে বলে তারা বলছেন। যে আজ আমি মানিকগঞ্জ পৌর বাজার যে কাঁচা বাজার, সেই বাজার হচ্ছে আজ বাজারে চিত্র আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, আদা বিক্রি হচ্ছে 280 টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে। তো অনেকটা নিম্নবিত্ত খেতে খাওয়া মানুষেরা যেটি বলছেন যে এই বাজারে যে তারা রীতিমতো সংসার চালাতে হিমশিম খাচ্ছে এবং তারা বাজারে আসলে কিন্তু তাদের ঘাম ছুটে যায়। তারা যেটি বলছেন যে আগে 500 টাকা নিয়ে আসলে এক ভর্তি বাজার তারা নিতে পারতেন, কিন্তু এখন 1000 টাকার উপরে নিয়ে আসলেও কিন্তু এক ব্যাগ বাজার তারা বাসায় নিতে পারছেন না। তো অনেকে যেটি বলছেন যে তারা পছন্দের খাবার ভালো মতো খাবে, কিন্তু সেটি কিন্তু তারা নিতে পারছেন না। তারা কিন্তু অনেকটা অসহায়ত্ব প্রকাশ করেছেন এবং অনেক ভোক্তাই বলছেন যে নিত্য পণ্য রয়েছে সেই পণ্যগুলো কিন্তু দাম বেড়ে চলছে। এতে করে কিন্তু অনেকটাই তারা জিম্মি হয়ে পড়ছে বলে তারা জানিয়েছেন। তো এছাড়া
তারা ভোক্তারা যেটি বলছেন যে বাজার মনিটরিং এর ব্যবস্থা যেন জোরদার করা হয়, তাহলে হয়তো বাজার নিয়ন্ত্রণে আসলে তারা কিছুটা স্বস্তি পাবে। তো ডানা, এই ছিল আমার কাছে মানিকগঞ্জের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জ থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন সংবাদ সকাল। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার মধ্যাঞ্চলের নুসেরাত শরণার্থী শিবিরের আল জাউনি বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত 16 ফিলিস্তিনির, আহত কমপক্ষে 75 জন। শনিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি তথ্য দপ্তর। চলমান যুদ্ধের সময় জাতিসংঘ পরিচালিত এই বিদ্যালয়টি ফিলিস্তিনি শরণার্থী শিবির হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এদিকে ওয়াফা নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী মধ্য গাজার আল জাওয়াইদা এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত 6 ফিলিস্তিনি নিহত হন। ইউরোপের ফ্রান্সে রোববার দ্বিতীয় ও চূড়ান্ত দফা নির্বাচন। প্রথম ধাপের লড়াইয়ে প্রায় 34% ভোট পেয়ে জয়লাভ করেছে কট্টর ডানপন্থী দল আরএন। প্রথম ধাপের নির্বাচনে জয়লাভের পর এখন সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা করছে ডানপন্থীরা। তবে ডানপন্থীদের উত্থানকে ভালোভাবে দেখছেন না সাধারণ মানুষ। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্ট। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে প্রথম ধাপে প্রায় 34% ভোট পেয়ে জয়লাভ করেছেন মেরিন লেপেনের কঠোর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। অন্যদিকে প্রায় 29% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। প্রথম ধাপের নির্বাচনে জয়লাভের পর রোববারের দ্বিতীয় ধাপের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা করছে ডানপন্থীরা। ন্যাশনাল র্যালির প্রধান মেরিনা লেপেন মনে করছেন তার দলের 289টি আসন জয়ের সুযোগ রয়েছে। তবে এই সংখ্যা 200 বা তার কিছু বেশি হতে পারে বলে মনে করছেন নির্বাচনী বিশ্লেষকরা। দেশটিতে ডানপন্থী দলের ভালো ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাধারণ নাগরিক। নির্বাচনের ফলাফলে ধীরে ধীরে অতি ডানপন্থীদের উত্থান নিয়ে আমি চিন্তিত এবং এই নির্বাচনে বামপন্থীরা সংখ্যাগরিষ্ঠতা পাবে তা আমি সত্যিই দেখতে পাচ্ছি না। এর ফলে দেশের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। ডানপন্থীদের উত্থানে আমি ভয় বা উদ্বেগের কিছু দেখছি না। যে দলই আসুক না তারা সংবিধান মেনে দেশ পরিচালনা করবে, তাই এখানে ভয়ের কিছু নেই। এদিকে প্রচারের শেষ দিনে 50টিরও বেশি সহিংস হামলা অবাক করেছে সবাইকে। এই হামলায় 50 জনের বেশি প্রার্থী ও কর্মীর ওপর শারীরিক হামলা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিধিনিষেধের মোড়কে থাকা ইরানের জনগণের কাছে যেন আশার আলো হয়ে এসেছেন সংস্কার ও মধ্যপন্থী নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চিকিৎসক থেকে এখন ইরানের শাসনভার তার কাঁধে। সাবেক প্রেসিডেন্ট রুহানি বলছেন, সত্যিকার অর্থে ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন চায় জনগণ। শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়া, সৌদি আরব সহ বিশ্বের অনেক ক্ষমতাধর নেতা। লুৎফুর কবিরের আরও একটি রিপোর্ট। নতুন দিনের সূচনা শুরু ইরানে। বিধিনিষেধের বেড়াজাল থেকে কিছুটা যেন হাফছেরও বাঁচল সাধারণ মানুষ। প্রেসিডেন্ট নির্বাচনের সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানের বড় জয়কে ইতিবাচকভাবে দেখছেন ইরানিরা। সত্যি বলতে সবকিছুতেই যে ব্যয় তা কমে আসবে বলে আশা করি। তরুণদের জন্য চাকরির বাজার আরো প্রসারিত দেখতে চাই। সবশেষে বলতে চাই, পেজেশকিয়ানের জয়ে ভালো লাগছে। তিনি প্রেসিডেন্ট হওয়ায় ইতিবাচকভাবে দেখছি। এখন প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে মনে করছি। ইরানের উপর পশ্চিমাদের যে নিষেধাজ্ঞা রয়েছে তা উঠে যাবে, যা জনগণের জন্য খুবই ভালো হবে। সামাজিক স্বাধীনতার উপর কম বিধিনিষেধ এবং আরো বাস্তববাদী পররাষ্ট্রনীতির জন্য ইরানের তরুণ তরুণীদের কাছে মাসুদ আশার প্রদীপ। তার কাছে বিপুল ভোটে পরাজিত কট্টরপন্থী সাইদ জালিলি। দীর্ঘদিন কঠোর শাসন ব্যবস্থায় হাঁপিয়ে উঠেছে দেশটির তরুণ সমাজ। তাদের বক্তব্যেও তাই ফুটে উঠেছে, যার ফলাফল ভোটের মাঠেও স্পষ্ট। মাসুদকে অভিনন্দন জানিয়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, জাতি ভোটের মাধ্যমে দেখিয়েছে শাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন চায়, যার ফলে সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদকে বেছে নিয়েছেন সাধারণ মানুষ।
এ প্রসঙ্গে তেহরান ভিত্তিক ইরান বিষয়ক বিশ্লেষক অধ্যাপক মোস্তফা খোশচেশম মনে করেন প্রেসিডেন্ট মাসুদের শাসনে কয়েকটি ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, তবে পররাষ্ট্রনীতিতে একই থাকবে। এই জয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট। একই বার্তা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুভেচ্ছা জানান আজারবাইজান সহ আরও কয়েকটি দেশের নেতারা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।